যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়ে কে আছে কে ওখানে যখন রাত নামে রিয়েল স্টোরি উইথ রিয়েল হ্যালো লিসেনার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি যখন রাত নামের বিশেষ ভৌতিক আড্ডায়। রাত যত গভীর হচ্ছে, চারপাশের নিস্তব্ধতা যেন ততটাই ভারী হয়ে চেপে বসেছে আমাদের উপর। তাই আজ আমরা এমন এক ঘটনার গভীরে প্রবেশ করব যা শুনলে আত্মার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমাদের আজকের গল্পটি পাঠিয়েছেন এমন এক শ্রোতা যার শৈশবের বিভীষিকা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। চলুন সরাসরি চলে যাই সেই হারিম করা অভিজ্ঞতায়। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের শোনা কোনো সেরা ভৌতিক অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাকে মেইল করুন stories.যখনরাতনামে@gmail.com। আমি এই স্পেলিংটা বলে দিচ্ছি, stories.JAKHANRAATNAME@gmail.com। যদি তারপরও আপনাদের স্পেলিংয়ে কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা ডিসক্রিপশানে আমার মেইলটি পেয়ে যাবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনাতে চলে যাই। আসসালামু আলাইকুম। আমার নাম আবির। আমি নদিয়া জেলার মৌরাট নামক একটি গ্রাম থেকে আপনাকে লিখছি। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটা আমার খুবই ছোটবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সেটা সবাইকে শোনাবেন। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমার ঘটনায় চলে যাচ্ছি। তখন আমার বয়স মাত্র 7। সেই বয়সের স্মৃতিগুলো সাধারণত ঝাপসা হয়ে যায়, কিন্তু সেই রাতের প্রতিটি মুহূর্ত আমার মগজে গেঁথে আছে আগুনের অক্ষরের মতো। আমাদের গ্রামটা ছিল ঠিক যেন রূপকথার মতো, মেঠো পথ, ঝোপঝাড় আর গাছগাছালিতে ঘেরা। কিন্তু সূর্য ডোবার পর সেই গ্রামই ধারণ করত এক অন্য রূপ। নিঝুম অন্ধকারে মনে হতো প্রতিটি গাছের ডালপালা যেন কোনো অশরীরী হাত বাড়িয়ে আমাদের ধরার জন্য অপেক্ষা করছে। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকার ডাকও যেন হঠাৎ থেমে গেছে। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কেন জানি না একটা অস্বস্তি হচ্ছিল। ছোটদের যা হয়, বাথরুমে যাওয়ার তীব্র প্রয়োজন অনুভব করলাম। আমাদের ঘরের ঠিক বাইরেই ছিল একটি বেল গাছ। বেল গাছটা বেশ পুরনোই ছিল। আমি আধো ঘুমে ঘরের বাইরে বের হলাম। উঠোনে পা রাখতেই টের পেলাম বাতাসটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেছে। সেই বেল গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়েই আমার সমস্ত শরীর রি রি করে উঠল। সামনের দিনে তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। দেখলাম গাছের ঠিক নিচেই দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির মূর্তি। তার উচ্চতা হবে অন্তত 7 থেকে 8 ফুট। পরনে ধবধবে সাদা একটি জুব্বা, যা এই নিখোঁজ কালো অন্ধকারেও অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। তার হাতে একটি পুরনো আমলের লাঠিও ছিল।
কোনো নড়াচড়া নেই, শ্বাস প্রশ্বাসের শব্দ নেই, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখটা। ছায়ার কারণে পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু আমি অনুভব করছিলাম দুটো জ্বলজ্বলে চোখ আমার চোখের উপর স্থির হয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, মা, মা গো। মা তড়িঘড়ি করে বেরিয়ে এলেন। আমি কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে গাছতলার সেই বিভীষিকা দেখাচ্ছি। মা সেদিকে তাকিয়ে বারবার বলছে, কই রে, এখানে তো কেউ নেই, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। কিন্তু আমি তখনও পরিষ্কার দেখছি, সেই সাদা জোব্বা পরা মূর্তিটা এখন আর স্থির নেই। সে ধীরে ধীরে তার লাঠিটা মাটি থেকে তুলে আমার দিকে এক পা করে বাড়ালো। মায়ের অদৃশ্য সেই সত্তাটি কেবল আমার চোখের সামনেই জীবন্ত ছিল। মা আমাকে একরকম টেনে এসে ঘরের ভিতর নিয়ে এলেন। কিন্তু আতঙ্ক সেখানেই শেষ হলো না। ঘরে ঢোকার পর আমি দেখলাম সেই ছায়াটা বন্ধ দরজার ওপাশ থেকে আমার দিকে তাকিয়ে আছে। মা আমাকে বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু আমার সারা শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। পরে বড়দের কাছে শুনছিলাম ওই জুব্বা পরা রূপটি আসলে কোনো সাধারণ অশরীরী ছিল না, ওটা ছিল কোনো এক উচ্চ স্তরের শক্তিশালী জিন। পরদিন সকালে মা আমাকে এক স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলেন। ঝাড়ফুঁক, সরিষা পড়া কিছুই বাদ থাকলো না, কিন্তু রাত নামতেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। আমি ঘরের কোণে শূন্য তাকিয়ে প্রলাপ বকতে শুরু করলাম। মা পরে বলছিলেন আমি নাকি চিৎকার করে বলতাম, ওই দেখো মা, ও আমার পাশেই দাঁড়িয়ে আছে, ও আমাকে মারছে, ও আমার গলা চেপে ধরবে। আমার বাবা মা নিরুপায় হয়ে আমাকে জাপটে ধরে থাকতেন, কিন্তু অদৃশ্য কোনো শক্তি যেন আমাকে তাদের কোল থেকে ছিনিয়ে নিতে চাইতো। দ্বিতীয় দিন আবার কবিরাজের ডাক পড়ল। এবার চলল তান্ত্রিক মন্ত্র পড়া, শস্য পড়ার প্রচন্ড আঘাত। আমার মনে হচ্ছিল কেউ আমার হাড়গুলো মটমট করে ভেঙে ফেলছে। প্রচন্ড যন্ত্রণায় আমি একসময় জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম সারা শরীর নীল হয়ে আছে, যেন কেউ আমাকে প্রচন্ড প্রহার করেছে। কিন্তু সেই অশরীর সত্তাটি নাছোড়বান্দা। মাঝরাতে যখন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, তখন আমি স্পষ্ট শুনতে পেতাম আমার কানের ঠিক পাশে কে খুব নিচু স্বরে ফিসফিস করে বলছে, আয়, আমাদের সাথে আমাদের রাজ্যে ঘুরবি, আয়, তোর এখানে জায়গা নেই, আমাদের সাথে চলে আয়। সে আমাকে অন্য এক জগতে নিয়ে যেতে চাইছিল। আমার প্রাণ শক্তি যেন ধীরে ধীরে শুষে নিচ্ছিল সেই সাদা ছায়াটা। অবশেষে উপায়ন্ত না দেখে মা আমাকে পিসি বাড়ির কাছে এক দূরবর্তী মাওলানার কাছে নিয়ে যান। তিনি আমাকে দেখে আঁতকে উঠেছিলেন। টানা কয়েকদিন তার বিশেষ দোয়া আর তাবিজের পর সেই ছায়াটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করে। আমি যেন এক দীর্ঘ অন্ধকার থেকে আলোর মুখ দেখলাম। আজও যখন গ্রামের দিকে যাই, সেই বেলগাছটার নিচ দিয়ে হাঁটার সময় আমার শরীরের লোম খাড়া হয়ে যায়। আজও মাঝরাতে কানের কাছে সেই ঠান্ডা ফিসফিসানিটা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। বেলগাছটা এখনো আছে, হয়তো সেই সাদা জুব্বা পরা সত্তাটি ওখানে এখনো দাঁড়িয়ে আছে, পরবর্তী কোনো শিকারের অপেক্ষায়। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার কখনো একা আসে না, সাথে নিয়ে আসে এমন কিছু যা আমরা দেখতে চাই না।
আবির, আপনার গল্পটি সত্যি খুব ভয়ঙ্কর ছিল এবং আপনি আমাকে বলেছেন আপনার কাছে এমন আরও অনেক গল্প আছে। তো আমরা চাইবো আমাদের শ্রোতারা এর পরবর্তীতে আপনার আরও এমন অনেক ভয়ঙ্কর গল্প বা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনতে পাবে। এবং আমি একই সাথে লিসেনার্সদেরও বলে দিতে চাই, যদি আপনারাও আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের শোনা সেরা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাকে মেইল করতে ভুলবেন না। আমার মেইল অ্যাড্রেসটি হচ্ছে stories.jokhnratnabe@gmail.com। এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমার মেইল অ্যাড্রেসটি পেয়ে যাবেন। এবং আমি একই সাথে আরও বলে দিতে চাই, ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, কতটা ভয়ের লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সবার সঙ্গেই থাকতে পারেন। পরবর্তীতে এর থেকেও আরও ভয়ঙ্কর ঘটনা আপনাকে নিঃসন্দেহে উপহার দেয়া হবে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, আপনারা শুনতে থাকুন যখন রাত নামে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। Stay with us.